This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যের সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে আমি মঞ্জিরা নিউজরুম থেকে রয়েছি, লিমা এবং তন্নিষ্ঠাও আপনাদের সঙ্গে রয়েছে। আর শুরুতেই মুর্শিদাবাদের খবর। কেন মুর্শিদাবাদ? তার কারণ বেলডাঙ্গায় নৈরাজ্যের ছবি আজকে আমরা দেখেছি। আলাউদ্দিন পরিযায়ী শ্রমিক, তার মৃত্যু হয়েছে, কিন্তু তাকে খুন করা হয়েছে, সে আত্মহত্যা করেনি এমনটাই গুজব রটেছিল এবং তারপরেই আমরা দেখেছি কি ভয়ঙ্কর কাণ্ড। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট, সেই রিপোর্টে রয়েছে যে আত্মহত্যাই করেছেন আলাউদ্দিন। তাহলে এই ধরনের গুজব কে রটালো, কারা রটালো, কেন রটালো, এই প্রশ্নগুলোই সামনে উঠে আসছে। चौकीदार एक रघुनाथ राव जो हम लोग थाना का चौकीदार और एक इरशाद और कासिम पश्चिम बंगाल के कबाड़ में रहने वाला उन लोगों के साथ उसको नाम से ले गया। हम लोग साक्षी थे, जी थे जी साथ। तो कुछ आपने क्या पाया? मृत्यु संख्या रिपोर्ट तैयार करने में पूरा बॉडी को देखे, उसमें कोई निशान, कोई घाव नहीं था, कोई नहीं था, पुराना घाव का निशान उसको लिखा गया निशान क्या है, कोई ब्लड वगैरह कोई से निकला होगा, कोई जी भी निकला हुआ। तो आपका वो जो मृत्यु संशय में क्या लिखा होगा? संख्या रिपोर्ट में तो लोग बता फांसी लगाने की बात लिखा है। ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল আলাউদ্দিনকে, কিন্তু সে খুন করা হয়েছিল, তাকে আত্মহত্যা করেনি, এরকম তথ্য যখন পরিবার বলছে, কিসের ভিত্তিতে বলছে? এবং তারপর একটা গুজব রটে গেল। কারা রটালো, এই প্রশ্নগুলোই উঠছে। এই মুহূর্তে চিফ রিপোর্টার আমাদের সিজার মন্ডল রয়েছে। সিজার, এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি? এই যে একটা বড় গুজবই আমরা বলবো রটলো, তারপর একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। কারা? তুমি এর আগেও বারবার বলছিলে যে রাজনৈতিক একটা কোথাও উদ্দেশ্য রয়েছে, কি জানতে পারছি আমরা? দেখো, কারা এটা ঘটিয়েছে অর্থাৎ কোন রাজনৈতিক দল সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু এটা যে পূর্ব পরিকল্পিত সেটা এই গোটা ঘটনার মোডাস অপারেন্ডি থেকে স্পষ্ট। কারণ ঝাড়খণ্ড পুলিশ এবং রাজ্য পুলিশ তারা এটা কনফার্ম করেছে, ময়নাতদন্তের রিপোর্ট হোক বা তার সঙ্গে অর্থাৎ আলাউদ্দিনের সঙ্গে যে শ্রমিকরা ছিলেন তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেখান থেকে এটা আত্মহত্যা স্পষ্ট। কিন্তু তারপরেও খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে খুনের ঘটনা হিসেবে ছড়ানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্ট করেছে এবং পরিযায়ী শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে টানা 48 ঘন্টা সেখানে একটা তাণ্ডব চালানো হয়েছে। এর আগে আমরা 2019-এও এনআরসি বিরোধী আন্দোলনেও ঠিক একই ধরনের ঘটনা দেখেছিলাম এবং সেই ঘটনাগুলোতে বেশ কিছু মৌলবাদী শক্তির যোগাযোগ দেখা গিয়েছিল। কিন্তু এই ঘটনায় মৌলবাদী শক্তির সঙ্গে কোনো স্থানীয় রাজনৈতিক শক্তি যোগ দিয়েছিল এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এবং বিধানসভা নির্বাচনের আগে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই পরিযায়ী শ্রমিকদের আবেগকে ব্যবহার করে এই তাণ্ডব চালানো হয়েছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। ধন্যবাদ সিজার। ময়নাতদন্ত রিপোর্ট এসেছে, পুলিশ জানিয়েছে যে এটা সম্পূর্ণভাবে আত্মহত্যা, কিন্তু পরিযায়ী শ্রমিকের বাবা মা এটা সম্পূর্ণভাবে মানতে নারাজ। তারা কিন্তু এখনো তারা যে দাবিটা করছিলেন তাতে অনড়। তারা কি বলছেন? তাদের ছেলেকে খুনই করা হয়েছে। আমার ছেলেকে আমরা দেখছি তো সে মেরে ঝুলিয়ে দিয়েছে। পূর্ণাথের পিঠে দাগ ছিল, ওখানে মারের দাগ ছিল। মারের দাগ ছিল? হ্যাঁ, এখানে দেখেছিলেন? এখানে দেখেছিলাম। গলায় ফুটে ছিল, ডাক্তারের পর গলায় দড়ি দিয়ে মারা গেছে, সব ভুল বলেছে। আমরা তো দেখছি মারের দাগ, আর সারা দুনিয়ায় তো মারছে মানুষকে। আপনার কি চাইছেন এখন? আমরা চাইছি এই হোক, খোঁজ করা হোক, কে মেরেছে না মেরেছে এটা খোঁজ করে দেখুক। কইছে আমার ছেলে আত্মহত্যা নিজে করেনি, আত্মহত্যা মানুষে করেছে। কিন্তু আমাদেরকে সব সহ্যই করতে হবে, তাই এখনো কিছুদিন তদন্ত করতে বলতে হবে সরকারকে। তদন্ত করুক, আরো তদন্তের জন্য দাবি করছে। হ্যাঁ, তাকে ধরুক। হ্যাঁ,
আমার জামাইকে হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, আধার কার্ড দেখাচ্ছে, পাসপোর্ট দেখাচ্ছে, তুই থাকার তুই চলে যা বলেছে। আমার জামাই রাত্রে শুয়ে থাকতো, ধপধপ করে মানুষ এসেছে গেলছে, আমার জামাই বুঝতে পেরেছে। তারপরের দিন এসে গেটে থাবড়ালছে, তা আমার জামাই বুঝতে পেরেছে, হুমকারি দিয়েছে আমার জামাইকে। আমার জামাই কোনোদিনই আত্মহত্যা করার লোক নয়, আমার সোনার মতন জামাই। আমার এক করে সোনার ওজন করা হবে আর এক করে আমার জামাইয়ের ওজন করা হবে। আমার জামাই কোনো এটা বিশ্বাস করবেই না কেউ, আমিও করবো না, কিন্তু আপনাদেরকেও গ্রাম কেউ শুধু দেখবেন আমার ছেলে ঝামেলা কাজের ছেলে লাই আত্মহত্যা করেনি, এইটা পুলিশ অন্য করে সাজা চাইছে। কিন্তু কেন বলুন তো যে পরিবার মানতে পারছে না যে এই পরিযায়ী শ্রমিকের আত্মহত্যা করে মৃত্যু হয়েছে? আমি একটু এই নিয়ে কথা বলতে চাইবো। আমাদের রিপোর্টার কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, কেন, কিসের ভিত্তিতে পরিবার মানতে নারাজ যেটা আত্মহত্যা? দেখো, পরিবারে যেমনটা দাবি করা হচ্ছে যে তার গায়ে বিভিন্ন চিহ্ন ছিল, ক্ষত চিহ্ন ছিল, সেই কারণে দাবি করছে। পুলিশ যদিও বলছে এটা আত্মহত্যা, তার ময়নাতদন্ত রিপোর্ট, তবে পরিবারের লোক কিন্তু বলছেন যে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোথাও না কোথাও যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে যে বিরোধীরা একটা ডিভিডেন্ড পাচ্ছিল, রাজনৈতিক মহল মনে করছে যে বিরোধীরা যে ডিভিডেন্ড পাচ্ছিল, যে সেখানে খুন করা হয়েছে, সেই ডিভিডেন্ড যাতে না পায় বিরোধীরা, সেই কারণে কোথাও না কোথাও শাসক মদত রয়েছে, এরকমটা মনে করা হচ্ছে। তবে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে এখনো কিন্তু তারা মনে করছে যে তাদের ছেলেকে খুন করা হয়েছে। তবে যে তার মধ্যখানে যে ঘটনা ঘটেছিল, একটা আন্দোলনের নামে নৈরাজ্য তৈরি হয়েছিল, তার পরবর্তীতে পুলিশ সেখানে সে আন্দোলনের সময় সমর্থন বলতে সেখানে কিন্তু সেই পুরোপুরি যে প্রথম দিন তার পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। পরবর্তীতে পরের দিন আবার ভাঙচুর হয়, তখন পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ প্রথমে সাংবাদিকদেরকেও বোঝানোর কী প্রশ্ন করতে হবে সেটাও পাঠ দিচ্ছিলেন এক কথায়। তার পরবর্তীতে যখন এই রিপোর্ট এলো, কোথাও না কোথাও আবার পুলিশের দিকে আগুন উঠবে, কারণ পুলিশ পাঠ দিচ্ছিলেন কোথায় কী প্রশ্ন। তাহলে যদি আত্মহত্যা, তাহলে এরকম ঘটনা রটালোকে কোনো একটা জায়গা থেকে, যেমনটা সিরাজ বলছিল যে এখানে যে রাজনৈতিক কারণে যে বিরোধীরা যাতে ডিভিডেন্ড না। দেখুন, তথ্য যে সামনে আসে, খুন নয় আত্মঘাতী বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, ময়নাতদন্তের রিপোর্টে এমনটা এসেছে, পুলিশের তদন্তে এমন তথ্য উঠে আসছেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আত্মহত্যা হলে কার উস্কানিতে আগুন জ্বলল বেলডাঙ্গায়? তৃণমূল নেতারা না জেনে শুনেই বিভ্রান্তি ছড়িয়েছে তো বিজেপি, একই সুর কংগ্রেসে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, মুর্শিদাবাদ জেলাকে অশান্ত করতে চাইছে বিজেপি কংগ্রেস। পুলিশ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশন নিয়েছে। ইচ্ছে করে পুরোটা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার হিন্দুদেরকে, মাইনরিটি হিন্দুরা ওখানে, তাদেরকে ভয় দেখানোর জন্য এটা পুরো প্ল্যানফুলি করা, যাতে হিন্দুরা আস্তে আস্তে বেলডাঙ্গা ছেড়ে চলে যায়। পরিষ্কার কথা, দ্বিতীয় পাকিস্তান তৈরি করার প্ল্যানিং চলছে, বাংলাদেশ তৈরি করার প্ল্যানিং চলছে। আমরা চেয়েছিলাম যে এই মৃত্যুটা কি সেটা জানা হোক এবং অপরাধীদেরকে ধরা হোক, যেটা আমরা বলে থাকি, করে থাকি। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, আমি যাওয়ার পর মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ওখানকার ডিএম ওই গ্রামে গিয়ে বলল চাকরি দিয়ে দেবো, ক্ষতিপূরণ দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো। সমাধানের রাস্তায় একবারও কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এবং খোদ মুখ্যমন্ত্রী কখনো এগোলো না। তিনি এটাকে নিয়ে রাজনীতি করতে শুরু করলেন। ওখানে আজকে জুম্মাবার, ভিড় তো হবেই, কিছু করার নাই, আবোল তাবোল বলে ওখানকার সাধারণ মানুষের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই। মুখ্যমন্ত্রী চাইছে এই বাংলায় একের পর এক পরিযায়ী শ্রমিকের লাশ আসুক। আমি মৃতদেহ দেখলেই চাকরি দিচ্ছি, টাকা দিচ্ছি, আর বিজেপি তোমাদের মারছে, এটা প্রমাণ করার জন্যে কিন্তু এগুলোকেও তিনি এখানটাই তার রাজ্যের নির্বাচনী রসদ বলে মনে করেন। বিজেপির মদতে এই রাজ্যেও, এই মুর্শিদাবাদ জেলাও তারা করছে, তার প্রমাণ হয়েছে। কারা এগুলো করেছে তারা অ্যারেস্ট হয়েছে। সেখানে কংগ্রেসেরও আছে, মিমেরও আছে, অনেক আছে এরকম যারা এই মুর্শিদাবাদ জেলাটাকে অশান্ত করতে চাইছে। হ্যাঁ, তারা অ্যারেস্ট হয়েছে। আরও নিশ্চিতভাবে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, নষ্ট করবে, নিশ্চিত তাদের বিরুদ্ধে, আমি করলেও আমার বিরুদ্ধে আমি অ্যাকশন নেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। আমি করলে বা আমাদের দলের কেউ করলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নিশ্চিতভাবে অনুরোধ করব। আর এই মুহূর্তে আরো একটা বড় আপডেট
আর শেষ হতে সুপার প্রাইম টাইমে আপনাদেরকে জানিয়ে রাখি, গুজব ছড়িয়ে দুদিন ধরে বেলডাঙ্গায় হিংসা কাদের, এনআইএ তদন্তে আরো জোরালো দাবি শুভেন্দু অধিকারী। এনআইএ এসে দেশ বিরোধীদের জেলের ভিতরে ঢোকা, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ চাই, এনআইএ চাই। অ্যান্টি ন্যাশনালরা করেছে, প্রসাদ বলে একটি হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে, দুদিন ধরে জাতীয় সড়ক আটকে রেখেছে, রেলের উপরে পাথর ছুঁড়েছে, রেল বন্ধ করেছে, পুরো নর্থ ইস্টার্নকে কাট আপ করেছে। এরা অ্যান্টি ন্যাশনাল, এরা ভারতবর্ষ থেকে ভারতবর্ষকে দুর্বল করতে চায়। এদেরকে আমরা শ্রীঘরে চাই। মমতার পুলিশ পাঠাবে না, কারণ পুলিশকে জামাত করে দিয়েছে তৃণমূল। আমরা চাই এনআইএ আসুক, চুলের মুঠি ধরুক, ভিতরে নিয়ে চলে যায়। পুরো বিষয়টাই, বেলডাঙ্গার পুরো বিষয়টাই তদন্ত, যেহেতু এরকম একটা কথা উঠে এসছে, নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা সত্য সেটা মানুষের সামনে আসবেন। তবে মানুষের যে জনরোষ, ক্রমাগত যে বাঙালিদের ওপর হেনস্থা হচ্ছে, মারধর হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, জুয়েল রানা তো মিথ্যা নয়, উড়িষ্যাতে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, যার ফলে একটা জেলাতেও, যদি আমি শুধু মুর্শিদাবাদ জেলা ধরি, সেখানেও যদি একের পর এক ঘটনা তার জেলাবাসীদের সঙ্গে ঘটে, তাহলে জনরোষ বা জনতার ক্ষোভটা কি খুব অসঙ্গত? ভাড়া নিয়ে বিবাদ, আর তাই নিয়ে বিবাদ একটা বড় চেহারা নিল হচ্ছে নন্দীগ্রামে, এবং সেক্ষেত্রে দেখা গেল যে হচ্ছে নন্দীগ্রামের ফেরিঘাট, সেখানে কুরুক্ষেত্র চলল। তেরপেক্ষা ফেরিঘাট, সেখানে যাত্রী আর চালকদের মধ্যে ভাড়া নিয়ে ঝামেলা। একদল যুবকের বেলাগাম তাণ্ডব, ভাঙচুর, লুটপাটের জেরে দীর্ঘক্ষণ বিঘ্নিত হয় এই ফেরি পরিষেবা। ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের, কিন্তু ঠিক কি কারণে এই ঝামেলা, কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কনিষ্ক, দেখো, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, নন্দীগ্রাম অর্থাৎ মহিষাদল থেকে নন্দীগ্রামগামী এই 13 পেক্ষা ফেরিঘাট, এখানেই যারা নৌকোতে পারাপার হয় সেক্ষেত্রে প্যাসেঞ্জার কিছু একটি ঘাটের ভাড়া নেওয়া হয়, আর সেখানে বাইক এবং মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা ভাড়া। তাহলে সেই ভাড়া কাটাকে কেন্দ্র করে 3 জন বা 6 জনের যে গ্রুপ ছিল তাদের। ধন্যবাদ। কোনোরকম এফআইআর হলো না, কেন এফআইআর হয়নি? প্রশাসন কার জন্য অপেক্ষা করছে, কিসের অপেক্ষা করছে? আমি কথা বলবো কৌশিক আমাদের রিপোর্টারের সঙ্গে। কৌশিক, আর কিসের অপেক্ষা? 49 ঘন্টা কেটে গেল। দেখো, একদমই তাই। দেখো, মনিরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো এফআইআর করেনি প্রশাসন, এমনটা সূত্রে খবর। পুলিশ সূত্রে জানতে পেরেছে যে এখনো কোনো প্রশাসনিক আধিকারিকরা তাদের কাছে অভিযোগপত্র নিয়ে যাননি। অর্থাৎ প্রশ্ন হচ্ছে, প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনের কমিশনের যে নিয়ম, যে নির্দেশ, সেই নির্দেশকে কোথাও যেন এড়িয়ে যাচ্ছে। এবং এর আগে তুমি যদি নির্বাচন কমিশনের নির্দেশ যদি মানার ঘটনা যদি দেখা যায়, তাও দেখবে এর আগে 2 আধিকারিকের বিরুদ্ধেও কিন্তু এরা ব্যবস্থা নেয়নি। সেক্ষেত্রে বিধায়ক, শাসক দলের বিধায়ক বলেই কিন্তু তিনি বেঁচে যাচ্ছেন। এছাড়াও 14 তারিখ যেদিন ঘটনা ঘটে সেই দিন বিডিও কিন্তু অভিযোগ করেছিলেন, সেখানে আননোন লিখেছিলেন। অর্থাৎ প্রথম থেকে কোথাও যেন একটা শাসক দলের বিধায়ক হওয়ার সুবাদে কিন্তু তাকে কোথাও ভয় পাচ্ছিলেন বা সেই নামটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মনে করা হচ্ছে সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত তার নামে এফআইআর হয়নি। দেখা যাক আর কতক্ষণ অপেক্ষা করতে হয়। কমিশনের বিরুদ্ধে গণ এফআইআর এর হুঁশিয়ারি দিয়ে গতকাল ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো। বেশি কিছু বললে ধর ভাইরাল হয়ে যাবে, কি চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে, কোনো লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই, তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। মানুষের জন্য যা করতে হয় করব, কারণ এমএলএ কে ভয় দেখানো হচ্ছে আমার কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়ার। আমার বিধানসভার মধ্যে আমার সংবিধান অধিকার দিয়েছে
আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষের সমালোচনা করার অধিকার এই সংবিধান দিয়েছে। এই সংবিধান দিয়েছে। কণ্ঠরোধ করবো আমাকে, আমার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আরে আপনার জন্য যদি আইন খোলা আছে, তা আমার জন্য আইন খোলা আছে। যতগুলো লোক এসআইআর কে কেন্দ্র করে আত্মহত্যা করেছে, হার্ট অ্যাটাক করেছে, আমি মনে করি গণহারে এফআইআর। মনিরুলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ, কিন্তু তার বিরুদ্ধে তবু হলো না এফআইআর। আর এই নিয়ে ফের একবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। তিনি আরো সরব হয়েছেন এই বিষয়টা নিয়ে, আপনাদেরকে জানিয়ে রাখি তিনি সরব হয়ে বক্তব্য রেখেছেন এই বিষয়ে। আইপ্যাকে লিখে দেওয়া চিঠিকে গ্রহণ করে কেন এদেরকে ছেড়ে দেওয়া হবে? এই মনিরুলের ব্যাক হিস্ট্রি অত্যন্ত খারাপ। ব্যান অর্গানাইজেশন পিএফআই শামসেরগঞ্জে ইউনিফর্ম করে রুট মার্চ করেছিল। এই দেশ বিরোধী সংগঠন অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশনের মিটিংয়ে শামসেরগঞ্জে বক্তব্য রাখার অভিযোগ মনিরুলের বিরুদ্ধে রয়েছে। এই রকম একটা রেকর্ড রাখা লোককে এই রকম একটা চিঠি লিখিয়ে ছেড়ে দেওয়া হলে আগামী দিনে এই ধরনের যারা জঙ্গি মানসিকতা সম্পন্ন বা দেশ বিরোধী মানসিকতা সম্পন্ন লোক তারা উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনকে আরো রক্তাক্ত করবে। ইলেকশন কমিশন মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে, আর আমাদের জনপ্রতিনিধিরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। জনতার হয়ে কে দাঁড়াবে? এই অসহায় মুহূর্তে আপনি কি ভাববেন যদি আমার পাশে কেউ থাকতো? সেই তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই পার্টি যে মানুষের অসহায় মুহূর্তে তার পাশে দাঁড়ায়। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দিচ্ছি না আমরা। আর এই বদমাইশি করছে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে, বাংলায় একটা ষড়যন্ত্র করছে। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম যেভাবে হম্বিতম্বি করেছেন এবং যেভাবে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছেন কমিশনকে, কিন্তু তারপরেও প্রশাসন এখনো পর্যন্ত এফআইআর দায়ের করেনি অপারগ তারা, এবং সেক্ষেত্রে বিজেপি এগিয়ে এসেছে। তারা এফআইআর করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে থানায়। ভারতীয় জনতা পার্টি কোনো সময় ভয় করে রাজনীতি করে না। আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে এমএলএ সাহেব ফারাক্কার বিধায়কের উপরে এফআইআর কপি লঞ্চ করলাম। কি ভয় পাচ্ছেন? অবশ্যই শাসক দলের বিধায়ক এবং তারা যেভাবে গুন্ডাগার্দিতে নেমে এসেছে, গুন্ডাগার্দি করে বেড়াচ্ছে তাদের উপর থেকে নিচে পর্যন্ত, তারই কারণে হয়তো ভয় পাচ্ছেন তারা, কিন্তু আমরা তো ভয় করে রাজনীতি করি না। খবর আসছে আমাদের কাছে, আমি তনিষ্ঠার কাছে একটু যেতে চাইবো। তনিষ্ঠা, তোমার কাছে কি খবর রয়েছে? একদম এই বিষয়টা আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি বিডিও অফিসে হম্বিতম্বি করে অনুশাসনা নেই মনিরুলের। তার অন্যায় কোথায়? পাল্টা প্রশ্ন ছুড়ছেন তৃণমূলের বিতর্কিত বিধায়ক। মানুষের স্বার্থের দোহাই দিয়ে ফের একই কাজ করার হুঁশিয়ারি মনিরুলের। যাবতীয় গোলমালের দায় বিজেপির ঘাড়েই দিচ্ছেন ফারাক্কার বিধায়ক। বিজেপির জন্যই তো এইসব গলা হচ্ছে, বিজেপির উংলি হুলেনেই তো এগুলো হচ্ছে। বিজেপির ওপরে যে বিজেপি এফআইআরটা কিসের জন্য করলো, কোন আইনে করলো, আমিও তার আইনের মাধ্যমে জবাব দেবো। প্রশাসন কি আপনার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছে? দেখুন, প্রশাসনের ব্যাপার প্রশাসনের দেখছে, আমার ওটা দেখার নেই। আর বিজেপির এই ধরনের ভণ্ডামুর জবাব আমার কাছেও নাই। প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে আপনাকে? কি বলা হয়? কোনো কিছু কি বলবে? আমার অন্যটা কোথায়? আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয় তবুও করবো, কারণ মানুষের স্বার্থে, মানুষের পরিষেবা দেবে না। আর এমএলএ এরকম করেছে, আর এইসব ফিল্ডে কাজ করো। মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা প্রকৃতির নেতা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে এখানকার শাসক দল মামলা করলেও তাতে কোনো স্থগিতাদেশ নেই। সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া শেষ করতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এমতাবস্থায় যে কাজ সুপ্রিম কোর্টের তদারকিতে নির্বাচন কমিশনের এ সংক্রান্ত অসীম ক্ষমতার বলে এখানকার নির্বাচনী আধিকারিকরা করছেন, তাতে নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাইডলাইন বা ধরুন নির্দেশিকার পরেতেও এফআইআর যা হলো না,
তাতে যা ফল বা যেদিকে যাচ্ছে, এবার ভুরি ভুরি এফআইআর কিন্তু পশ্চিমবঙ্গের এই নির্বাচনী আধিকারিকদের এখনো পর্যন্ত যে যে খবরগুলো আপনাদেরকে দেখালাম তার মধ্যে কমিশনের বেশ কিছু নির্দেশ রয়েছে, কড়া নির্দেশ বলা যায়। কোথাও আবার এফআইআর জারি করার কথা বলা হয়েছে, কিন্তু কাজে কি হচ্ছে? মানে কোথাও দেখা যাচ্ছে মনিরুল, কোথাও বিতর্কিত ইআরও তাদের এগেইনস্টে অ্যাকশন নিতে বলা হচ্ছে, কড়া পদক্ষেপ নিতে বলা হচ্ছে, কিন্তু কোথায় কি? আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইবো এই মুহূর্তে তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছে নিউজরুমে। তন্ময়, সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা আসবেই যে ওখান থেকে নির্দেশিকা আসছে যে ব্যবস্থা নিন, একটা এফআইআর করুন, কিন্তু আলটিমেটলি কিছু হচ্ছে না। এটা কি কোথাও ভাবে মানে কিসের জন্য এটা করছে না? অবশ্যই রাজনৈতিক জায়গা রয়েছে, কারণ এখানে একটা কেন্দ্রের সংস্থা নির্বাচন কমিশন, সে অটোনমি, অন্যদিকে রয়েছে রাজ্য প্রশাসন। এখানে আমরা দেখেছি কমিশন যখন বলছে বিএলও বা এইআরও বা ইআরও তাদের বিরুদ্ধে এফআইআর করতে, সেটা ডায়মন্ড হারবার জেলা প্রশাসনকে হোক কিংবা পূর্ব মেদিনীপুর হোক বা অন্য জেলায় হোক, সেখানকার ডিএমরা কোনো কিছু করছেন না। 2 বার চিঠি পাঠানো হলো, 3 বার পাঠানো হলো, তারপর আলটিমেটাম দেওয়া হলো, তারা করছে না। জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনকে অধিকার দিল যে তোমরা নিজেরা এফআইআর করতে পারবে, তারপরে কমিশন চুপ করে। অর্থাৎ একদিকে কমিশনের নির্দেশ মানছে না জেলা প্রশাসন, অন্যদিকে কমিশন নিজেও কিছু করছে না, দুটো জগন্নাথের মতো বসে রয়েছে। এই দুটো ভার্সন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক বৈঠকে একাধিক মিটিংয়ে তিনি বলছেন রাজ্যের যারা প্রশাসনিক কর্তা রয়েছেন, তিনি বিডিও হন, তিনি এসডিও হন, ডিএম হন, সরকার তাদের পাশে আছে, মাথা নোয়াবেন না, এই বার্তা দেওয়া হচ্ছে। আবার কখনো তিনি বলছেন যে 3 জন জেলা শাসক তারা কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এটাই তো স্বাভাবিক, কমিশনের সঙ্গে জেলা শাসকরা যোগাযোগ রাখবে। কিন্তু এখানে যদি এবার রাজনীতি ঢুকে পড়ে কিংবা রাজ্য প্রশাসনের মাথা যদি বলেন যে কোনো ভয় নেই, আমি পাশে আছি, ফলে ইঙ্গিত স্পষ্ট। যে কারণেই মনিরুলকে গ্রেপ্তার করা যাচ্ছে না, যে কারণে চাকুলিয়াতে গ্রেপ্তার করতে গিয়ে 2 বার হোঁচট খেতে হচ্ছে, যে কারণে বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছে যেটা একটা মৃত্যুকে কেন্দ্র করে পরে বলা হচ্ছে এসআইআর, সব মিলে এই যে একটা পরিস্থিতি, এখানে কিন্তু একদিকে টুকু জগন্নাথ কমিশন, অন্যদিকে রাজ্য প্রশাসন সে কোথাও চ্যালেঞ্জ হয়ে দিচ্ছে। সব মিলিয়ে এরকম একটা তথ্যই অবস্থা। ধন্যবাদ। একটা বিষয় পরিষ্কার, বিজেপি কিন্তু এটা খুব পরিষ্কার করে বলছে যে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় গুন্ডামি ভাঙচুর চলছে এবং সরকারি অফিসারদের ওপর লাগাতার হামলার ঘটনা ঘটছে। এভাবে এসআইআর সম্ভব নয়, তাই কমিশনকে অবিলম্বে কড়া পদক্ষেপের দাবি করলেন বিজেপি নেতা সজল ঘোষ। এভাবে এসআইআর সম্ভব নয়। সরকারি পৃষ্ঠপোষকতায় গুন্ডামি, সরকারের মদতে ভাঙচুর, সরকারি মদতে সরকারি কর্মচারীদের উপর হামলা, এভাবে সম্ভব নয় এসআইআর। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। উত্তর কলকাতায় সবচেয়ে বেশি নাম বাদ গেছে, তো উত্তর কলকাতায় তো কোনো সমস্যা নেই। উত্তর কলকাতা তো বিরাট অংশ মুসলিমরাই এখানে উত্তর কলকাতার ডিসাইডিং ফ্যাক্টর, তারাই জেতায়, তো সেখানে তো সমস্যা নেই, কারণ এখানে সহযোগ করতে পারবে না। যেটা মুর্শিদাবাদে সম্ভব, মালদায় সম্ভব, সেটা কলকাতা শহরে ওদের পক্ষে সম্ভব নয়। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। তারকেশ্বরের শুনানি কেন্দ্রের সামনে তৃণমূল নেতার বাইকে প্রচার এবং এরপরেই শুভেন্দু অধিকারী তিনি কটাকা করে পোস্ট করেছেন মাছের বাজার নাকি শুনানি কেন্দ্রে জনতাকে উস্কানি দেওয়া হচ্ছে, অভিযোগ বিরোধী দলনেতার। পোস্টে শুভেন্দু লেখেন গুন্ডারা শুনানি কক্ষে জোর করে ঢুকে পড়ছে, কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ভেতরে যারা ঢুকবেন, আমরা বারবার বলছি আপনাদের, একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবে। ভেতরে যে অফিসার আছে সেই অফিসারকে আপনারা প্রশ্ন করবেন যে আমার সঠিক কাগজপত্র আছে, আমার নামটা ভোটার লিস্টে থাকছে কি থাকছে না, ইয়েস ইয়া নো, হ্যাঁ এবং না, এটা আপনাদের জানতে হবে ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ এবং না, যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব রামেন্দু সিংহরা এখানে উপস্থিত আছে, ওখানে ক্যাম্প হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই ক্যাম্পে আছে।
আমরা মানুষের পাশে থাকতে ক্যাম্প করছি, পাল্টা দাবি তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লালটু চট্টোপাধ্যায়। তৃণমূলের চাপাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি ওরফে লালটু চ্যাটার্জি তার দলবল নিয়ে প্রকাশ্যে মাইক দিয়ে আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম ধরে আক্রমণ করা হয়েছে। তো সেই বিষয়ে আমি তো বলবই, এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনিও এই বিষয়ে টুইট করে এই প্রতিবাদ যে জানিয়েছেন, আমি মনে করি খুবই ভালো করেছেন। এই লালটু চ্যাটার্জিকে গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নির্বাচন কমিশন নির্যাতন করছে, 70 বছর 75 বছর বৃদ্ধ বৃদ্ধাকে ডাকা হচ্ছে, হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধিত বাদ দেওয়া হচ্ছে, সেখানে বিরোধী দলনেতা বড় বড় কথা বলছে। আপনি দেখেন না কোথায় বিজেপির কর্মীরা ক্যাম্প করে সাধারণ মানুষের উপকার করছে, কাদের টাকা হচ্ছে, কাদের নির্যাতন করা হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছি, আমরা মানুষের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। আর শুভেন্দুবাবু, আপনাকে বলে রাখি, আপনাকে নিমন্ত্রণ করছি তারকেশ্বরে বিধানসভা ভোটে দাঁড়ান। আমাদের বিধায়ক রামেন্দ্র সিং রায় দাঁড়াবে, আপনাকে 50,000 ভোটে হারাবো আমরা, এই কথা আপনাকে বলে রাখলাম। দিনহাটায় রক্তাক্ত বিএলও এসআইআর শুনানি নোটিশ দিতে গিয়েছিলেন, আর সেই সময় তার উপর হামলা হয়। বিএলওকে পছন্দ নয় সে কারণে ধারালো অস্ত্র দিয়ে বিএলওর ওপর হামলা। এবং এখানেই শেষ নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ আসছে। থানায় গেলে পুলিশ জেনারেল ডায়েরি নিতে চায়নি, দাবি বিএলও। ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়। তো বিএলও হিসেবে আমি দায়িত্ব নেওয়া, যেহেতু ওর অপছন্দের ব্যক্তি, তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে, সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। জ্ঞানেশ কুমারকে আসতে হবে পশ্চিমবঙ্গে। ওই এখানে আক্রমণ ঘটছে, আক্রান্ত হচ্ছে নির্বাচন কমিশনের লোকজন, তাদের সঙ্গে কথা বলতে হবে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে, এবং শুধু চিঠি নয়, সরাসরি আইনি ব্যবস্থা নিতে হবে, যেটা মানুষ দেখতে পাবে। এইরকম ব্যবস্থা চাই। আর এই ব্যবস্থার পরিবর্তনের জন্য বাংলার মানুষ দেখেছে, তারা তৃণমূলকে হারাবে, বিজেপিকে আনবে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা বিজেপি নেত্রী উজ্জ্বলা বুরুঙ্গালে আদতে বীরভূমের দুবরাজপুরের ভোটার। নাসিকের বিজেপির জেলা পরিষদ প্রার্থীর নাম এ রাজ্যেরও ভোটার তালিকায়। গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেত্রী জমা দিয়েছিলেন এনুমারেশন ফর্ম, নোটিশ পেয়েছেন শুনানি। তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ ঘাসফুল শিবিরের। ভোটে হারবে জেনেই যোগ চুরি তো তৃণমূলের। এর আগেও আমরা দেখেছিলাম 13 নম্বর ওয়ার্ডে একটি দম্পতি থেকে এলো, উদয় হয়েছে, বলছে আমাদের এখানে ভোটার লিস্টে নাম আছে। হ্যাঁ, আবার গতকালও এইটা পেলাম। এটা বিজেপির একটা চক্রান্ত। ওনারা জাল ভোটার, আমাদের নেত্রী বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গে জাল ভোটার ঢোকার প্রবণতা একটা দেখা যাচ্ছে, বিজেপি যেটা করছে সেটা প্রমাণিত হচ্ছে। এই খবর পাওয়ার পরেই বিজেপি নেত্রী দুবরাজপুরের বাড়িতে পৌঁছে যায় TV9 বাংলা। উজ্জ্বলা বুরুঙ্গলে এ রাজ্যেরও ভোটার বলে স্বীকারোক্তি তার পরিবারে। মা কি করে? মা হাউস ওয়াইফ। আচ্ছা, মা কোথায় গেছে? বাড়ি গেছে। বাড়ি কোথায়? সোলাপুর, মহারাষ্ট্র। তোমার মা কি ভোটে দাঁড়িয়েছে ওখানে? আমি জানি না এত। কে জানে? বাবা। তাহলে মা এখন কি করতে গেছে ওখানে? দাদার পরীক্ষা আছে, ওই জন্য গেছে। আগে থেকে আমার ভোটার ওখানে ছিল, মহারাষ্ট্রে। এখানে ভোটার করেছিলাম কার্ড, কিন্তু আমি হেরিংয়ে গিয়েছিলাম। আপনার স্ত্রী ভোটে দাঁড়িয়েছে ওখানে? হুম। কোন ভোটে দাঁড়িয়েছে? জেলা পরিষদ। কোন পার্টির হয়ে? শিবসেনা, বিজেপি। তাহলে এখানে উনি কবে এসেছিলেন? আমার সঙ্গেই তো এসেছিলেন, মানে 10 বছর হলো।
নাসিকে ভোট কখন? নাসিকে ভোট 5 তারিখ। তিনি এখানে হিয়ারিং এ কবে এসেছিলেন ব্লকে? হিয়ারিং এ মানে 10-15 দিন আগে। উনি কি ভোট প্রচার করছেন? না, ও সব কিছু নাই, শুধু মানে কি করছেন উনি এখন? এখন ক্যান্ডিডেট হয়েছে, এখন প্রচার বিচার কিছু নাই। 5 তারিখে ভোট বলছে। 5 তারিখ, এখন 27 তারিখে ফাইল রিটার্ন লেওয়া দেওয়া আছে না। ভোটার তালিকায় নাম থাকায় এনমার্শন ফর্ম দেওয়া হয়েছিল, এর বাইরে কি হয়েছে জানা নেই, এমনটা বলছেন বিএলও। সেটা তো আমি বলতে পারবো না, উনি মহারাষ্ট্রে কোথায় প্রার্থী হয়েছেন কি হয়েছেন সেটা আমার জানার কথাও নয়, ঠিক আছে। কিভাবে হয়েছেন কি হয়েছেন কোথায় নাম আছে সেটা আমরা জানি না, ঠিক আছে। আমাদের যে এই এসআইআর যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া আমাদেরকে বলা হয়েছিল যে ওনাদের মানে আপনার পার্টি যত ভোটার আছে সবাইকে এসআইআর ফর্ম দিতে হবে, ফর্ম জমা নিতে হবে। আমরা সেই মতন ফর্ম দিয়েছি, ফর্ম জমা নিয়েছি। কারো নাম দু জায়গাতে রয়েছে কিনা তা জানতেই তো এসআইআর হচ্ছে, পাল্টা দাবি বিজেপি। সম্পূর্ণভাবে মিথ্যা কথা, এই কথার কোনো যুক্তি নেই। একজন নাগরিক তিনি মহারাষ্ট্রে থাকেন, আবার দুবরাজপুরেও থাকেন, এই ধরনের বহু মানুষ বহু জায়গায় থাকেন। আমরা এটাও জানি যে সমস্ত শিফটিং ভোটার তারা দু জায়গাতে নাম রেখেছেন, সেই সমস্ত কিছু থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্যই এসআইআর হচ্ছে। তাই এসআইআর হবে, এসআইআরে একটা ব্যক্তির একটা জায়গাতেই নাম থাকবে।